15 বছর আগে হাকিয়ংয়ের মেয়েকে কেউ কিডন্যাপ করেছিল। পরবর্তী দিনে মেয়েটির লাশ পাওয়া যায়। ওই সময় থেকে পুলিশ এবং হাকিয়ং ওই কিডন্যাপারকে খুঁজে আসছে, কিন্তু 15 বছরেও ওই কিডন্যাপারকে ধরতে না পেরে পুলিশ কেসটিকে ক্লোজ করে দেয়। আর এরপরই শহরে একই প্যাটার্নে আরেকটি মেয়েকে কিডন্যাপ করা হয়, যেভাবে 15 বছর আগে হাকিয়ংয়ের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। তাহলে কি 15 বছর পর সেই কিডন্যাপার আবার ফিরে এসেছে? হাকিয়ং কি পারবে ওই কিডন্যাপারকে ধরে নিজের মেয়ের খুনের বদলা নিতে? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি কোরিয়ান মিস্ট্রি থ্রিলার মুভি মন্টেজের কথা। এটা এমন এক মুভি যার পরতে পরতে নতুন টুইস্ট আর সাসপেন্স আপনার ব্রেনের সাথে খেলবে। আপনি কল্পনা করতে পারবেন না কেউ এমনভাবে মাস্টার প্ল্যান করে বদলা নিতে পারে। মূলত আমি গতকাল আমার চ্যানেলে একটি পোল দিয়েছিলাম, যেখানে আমি আপনাদের থেকে মতামত চেয়েছিলাম যে আমার চ্যানেলে কোরিয়ান বা ইন্দোনেশিয়ান, হলিউডের সাসপেন্স থ্রিলার মুভিগুলো দিব কিনা। আপনারা অনেকে সম্মতি দিয়েছেন, এই জন্য মূলত আজকে আপনাদের জন্য এই মুভিটি এক্সপ্লেন করেছি। যদি আপনাদের সাড়া পাই তাহলে নতুন নতুন যে মুভিগুলো আসবে সেগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে ফিরে যাচ্ছি। মুভির প্রথমেই আমাদের হাকিয়ং নামে এক নারীকে দেখানো হয়। 15 বছর আগে কিয়ংয়ের মেয়েকে কেউ কিডন্যাপ করে মেরে ফেলেছিল। 15 বছর পার হয়ে গেছে। কিয়ং আজও সেই দিনের ঘটনার কথা ভেবে চমকে ওঠে। এর মধ্যে একদিন সকালে ডিটেকটিভ চিয়ং হো আর ডিটেকটিভ চই কিয়ংয়ের সাথে দেখা করতে আসে। মূলত ওই দিনের পর থেকেই কিয়ং মেয়ের খুনিকে ধরতে নিজের মতো করে তদন্ত করছিল। ডিটেকটিভ হোরাও সেই তদন্তর ফাইলগুলো দেখছে। তখনই ডিটেকটিভ চই একটি অডিও ক্যাসেট পেয়ে সেটি প্লে করে। মূলত আজ থেকে 15 বছর আগে ওই কিডন্যাপার যখন কিয়ংকে কল করে মুক্তিপণ চেয়েছিল, এটা সেই কল রেকর্ডারের অডিও। কিয়ং ভাবছিল হয়তো তারা কিডন্যাপারের কোনো তথ্য পেয়েছে, তবে ডিটেকটিভ হোরা জানায় তারা এই কেসটি বন্ধ করে দিচ্ছে। মূলত কোরিয়ান নিয়ম অনুযায়ী কোনো কেস যদি 15 বছরও সমাধান না হয় তাহলে ঠিক 15 বছর পূর্ণ হতেই কেসটিকে বন্ধ করে দেওয়া হয়, যাকে স্ট্যাটাস অফ লিমিটেশন বলা হয়। এক সপ্তাহ পরই কিয়ংয়ের মেয়ের কেসের 15 বছর পূর্ণ হবে, তাই কেসটি বন্ধ হয়ে যাবে। শুরু থেকে ডিটেকটিভ হো এই কেসটির তদন্ত করছিল, তাই কিয়ং হোকে বলে, আপনি আমাকে প্রমিস করেছিলেন আপনি ওই খুনিকে খুঁজে বের করবেন। এই কেস এভাবেই শেষ হয়ে যেতে পারে না। সিন চলে যায় এর কয়েকদিন পর। আজ কিয়ংয়ের মেয়ের মৃত্যুবার্ষিকী, তাই কিয়ং তার মেয়ের সমাধিতে এসেছে। কিয়ং 15 বছর আগে এখানে একটি গাছ লাগিয়েছিল। গাছটা বড় হয়ে গেছে। প্রতি বছর কিয়ং যখন এখানে আসে গাছের তলা একজোড়া করে নতুন জুতা রেখে যায় আর পুরাতন জোড়াটি নিয়ে যায়। অন্যদিকে ডিটেকটিভ হো একটি জায়গায় এসেছে। মূলত 15 বছর আগে এক রাতে এখানেই কিয়ংয়ের মেয়ের বডি পাওয়া গিয়েছিল। ওই দিন একই জায়গায় ডিটেকটিভ হোরও একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল। কিয়ংয়ের মতো হো ওই রাতের কথা কখনোই ভুলতে পারেনি। 15 বছর পার হয়ে গেছে। ডিটেকটিভ হো প্রতি বছরই এখানে আসে, তবে এবছর ভিন্ন কিছু দেখতে পায়। হো লক্ষ্য করে যেখানে বডিটি পাওয়া গিয়েছিল ঠিক সেখানে কেউ ফুল রেখে গেছে। হো ধারণা করে হয়তোবা কিয়ং এই ফুলটি রেখে যেতে পারে। তবে কনফার্ম করতে হো কিয়ংকে কল করে জানতে চায়, আপনি কি সেই স্পটে কোনো ফুল রেখে গেছেন? সাথে সাথে কিয়ং বলে ওঠে, না তো, আমি তো সেখানে যাইনি। পুলিশ কিয়ং এবং হো ছাড়া এই লোকেশনের কথা শুধুমাত্র একটি ব্যক্তি জানে, যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল। তবে হো সেখানে একটি সিসি ক্যামেরা দেখতে পায়। এই জন্য ওই ক্যামেরার ফুটেজ কালেক্ট করে চেক করতেই দেখে গত রাতে হুডি পরিহিত কেউ একজন সেখানে ফুল দিয়ে গেছে। আর লোকটি কোনো কারে আসেনি, সে পায়ে হেঁটে রোড ক্রস করে পাহাড়ের রাস্তায় উঠেছিল। এই জন্য ডিটেকটিভ হো চইকে নিয়ে পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ের উপরে চলে যায়। আর সেখানে গিয়েই দেখে মাটিতে টায়ার মার্ক লেগে আছে, তবে টায়ারের মার্কগুলো একদমই ফ্রেশ। মূলত আজ থেকে 15 বছর আগে ওই কিডন্যাপারের চুরি করা ভ্যানটি এখানেই ফেলে গিয়েছিল। এই জন্যই হো ধারণা করছে ওই কিডন্যাপার হয়তোবা ফিরে এসেছে, না হলে তো এই লোকেশনের কথা অন্য কেউ জানার কথা নয়। ডিটেকটিভ হোরা ধারণা করছে এই জায়গায় যে সিসিটিভি ক্যামেরা বসানো আছে এই ব্যাপারে হয়তোবা কিডন্যাপার জানে না, অন্ধকারে হয়তো দেখতে পায়নি। যেখানে ফুলটি রেখেছে আর যেখানে টায়ার মার্ক পাওয়া গিয়েছে, মানে 15 বছর আগে যেখানে কার পার্ক করে রেখেছিল, ওই জায়গায় হেঁটে যেতে 15 মিনিট সময় লাগে। আবার ওই জায়গা থেকে কার নিয়ে বের হওয়ার একটাই রাস্তা আছে, যেটা এর একটু সামনেই। হতে ধারণা 15 মিনিট যদি পায়ে হেঁটে যায়ও, তারপর কার স্টার্ট দিয়ে কার নিয়ে এই রাস্তায় আসতে হয়তো বা 5 মিনিট সময় লেগেছে, মোট 20 মিনিট। তার মানে যে সময়টাতে তাকে সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে তার থেকে 20 মিনিট পর সে এই রাস্তা ধরে গিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই রাস্তার কোথাও কোনো সিসিটিভি ইনস্টল করা নেই। এখন তারা কীভাবে ওই কারটি খুঁজে বের করবে? হো বলে একটাই উপায় আছে, তা হচ্ছে ওই সময়ের মধ্যে এখান দিয়ে যে কারগুলো যাতায়াত করেছে
তাদের ড্যাশ ক্যাম চেক করা, কারণ কোনো না কোনো কারের ড্যাশ ক্যাম তো অন থাকবেই। তাহলে কিডন্যাপারের কারটিও ড্যাশ ক্যামের মধ্যে দেখা যাওয়ার কথা। তাই 1:40 থেকে 1:50 মিনিটের মধ্যে এই রাস্তা দিয়ে যে সকল কার ড্রাইভ করে গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে ওই সকল কারের ড্যাশ ক্যাম চেক করা শুরু করা হয়। তবে হো তার সিনিয়রকে জানালে সে এসব বিশ্বাসই করতে চাইছে না। তার কথা, তুমি শুধু 15 বছর যাবত ওই কেসের পিছে পড়ে আছো, থানায় অন্য সকল কেসও আছে, সেগুলো তোমার দেখতে হবে। কিন্তু হো সিনিয়র কথা শুনতে যাচ্ছে না। সে যে কোনো মূল্যে ওই কেসটি আগে সমাধান করবে, কারণ তার হাতে তো সময় কম। আবার ওই লোকেশনও পাওয়া টার্প মার্ক পরীক্ষা করে দেখা যায় ড্রাইভারের পাশের টায়ারটি একদম নতুন, 1 মাসের মতো ব্যবহার হয়েছে। আবার ওই টাইম ফ্রেমে যে কারগুলোকে বিপরীত দিক দিয়ে যেতে দেখা গেছে, হো এবং চই ওই কারগুলোর ড্যাশ ক্যাম চেক করছে। আর এইভাবে খুঁজতে খুঁজতে একটি কারের ড্যাশ ক্যামে ফুটেজ পাওয়া যায়। আর ওই ফুটেজে দেখা যায় কালো রঙের একটি কার্নিভার কারের নম্বর প্লেট ঢাকা। তার মানে কিডন্যাপার এই কারটি ব্যবহার করেছে। কিন্তু নম্বর প্লেট যেহেতু ঢাকা, সেহেতু নম্বর দিয়ে তো আর আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই। তবে একটা উপায় এখনও আছে, সেটা হচ্ছে শহরে যত কার্নিভাল কার আছে সবগুলো টায়ার ম্যাচ করানো। তাই হোরা কার্নিভাল কারের তথ্য বের করে সব কার্নিভাল কারের টায়ার মার্ক ম্যাচ করানো শুরু করে। কিন্তু কোনো কারের টায়ারের সাথেই ওই মার্ক ম্যাচ করছে না। এই জন্য হো ড্যাশ ক্যামের ওই ফুটেজটি আবারও পর্যবেক্ষণ করছিল। তবে এবার হো ওই কারের সামনে একটি স্টিকার দেখতে পায়। তবে এর সাথে সময়টাও শেষ। কেসটির স্ট্যাটাস অফ লিমিটেশন শুধু আজকের দিন পর্যন্তই আছে, মানে আজকের পরই কেসটি ক্লোজ হয়ে যাবে। এই জন্য হো মন খারাপ করে বাজারের পাশে কোথাও বসে বিড়ি ফুঁকছিল। আবার আজই যেহেতু কেসের শেষ দিন, এই জন্য কিয়ং হোর সাথে দেখা করতে থানায় ঢুকছিল। আবার চইও হোর সাথে কথা বলছিল। তখন চইর কথা কিয়ংও বুঝতে পারে হো এখন মার্কেটে আছে। অন্যদিকে হো যেখানে বসেছিল ঠিক সামনে একটি কালো রঙের কার্নিভাল কার পার্ক করা ছিল। হোর একটু সন্দেহ হয়, তাই হো এগিয়ে গিয়ে দেখে এই কারের সাথে ঠিক একই রকম একটি স্টিকার লাগানো। আবার টায়ার মার্ক চেক করলেও দেখা যায় হুবহু মিলে যাচ্ছে। তার মানে এই কারটিকে তারা এতদিন যাবৎ খুঁজছে। এদিকে হোকে টায়ার মার্ক চেক করতে দেখে কেউ একজন আড়াল থেকে সরে যাচ্ছিল। হো বিষয়টি বুঝতে পারে। এই জন্য হো ওই লোকটিকে ফলো করতে শুরু করে। লোকটি কালো একটি রেইনকোট পরে ছাতা হাতে মার্কেটের ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। হো তখনও মানুষের ভিড় ঠেলে ওই লোকটিকে ফলো করার চেষ্টা করছে। তবে একটু সামনে যেতেই ওই লোকটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। হো খুঁজতে খুঁজতে একটি রেস্টুরেন্টে ঢুকে দেখে ভেজা রেইনকোটে একজন পত্রিকা দিয়ে মুখ ঢেকে রেখেছে। এর মধ্যে চইও এসে পড়েছে। এরপর তারা দুজনই যখন ওই লোকটির চেহারা দেখতে যাবে, আচমকা সে সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে কিয়ংও হোকে খুঁজতে মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। তখন ওই লোকটির ধাক্কায় কিয়ং পড়ে যায়। আর হো তাকে ধরার আগেই সে তার কার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কারের নম্বরে খোঁজ করতে গেলে দেখা যায় কিডন্যাপার রাস্তায় পড়ে থাকা একটি কারের নম্বর প্লেট ব্যবহার করেছিল। আবার এই কেসের স্ট্যাটাস অব লিমিটেশনের সময় আছে মাত্র 2 ঘন্টা। তাই হো তার শেষ সুযোগটাও হারালো। কিয়ংও তাই বাস্তবতাটাকে মেনে নিয়ে চলে যায়। ব্যর্থতার দায় নিয়ে হো পরবর্তী দিনই তার সিনিয়রকে বলে জব থেকে লিভ নিয়ে নেয়। যদিও তার সিনিয়র বোঝানোর চেষ্টা করে যে এটা একটা কেস, সব কিছু ভুলে নতুন করে শুরু করো, কিন্তু হো তার সিদ্ধান্তে অটল। তাই এতদিন সে যেসব ডিটেলস জোগাড় করেছিল কেস সম্পর্কিত সব কিছু আগুনে জ্বালিয়ে দেয়। তখনই কিয়ং একটি ভয়েস মেইল পাঠায়, যেখানে কিয়ং কয়েকজনের নাম আর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাদের কন্ট্যাক্ট ডিটেলস জানতে চাচ্ছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। অন্য দৃশ্যে আমাদের দেখানো হয় বৃষ্টির মধ্যে কোনো এক ব্যক্তি গাড়ি চুরি করার চেষ্টা করছে। পাশে দিয়ে এক ফুড ডেলিভারি বয়কে যেতে দেখে লোকটি একটু থেমে আবার তার কাজ শুরু করে। এমনকি পরবর্তী দিনই স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টাও করে, কিন্তু ছেলেটির চিৎকারে তার মা এসে পড়ায় সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের হানচল নামে এক ব্যক্তিকে দেখানো হয়। তার নাতনি বোমাকে নিয়ে বাড়ির পাশে পার্কে খেলা করছিল। পার্কটি ঠিক বাড়ির সামনেই, তবে একদমই ফাঁকা। এই জন্য টেলিফোন বাজার শব্দ পেয়ে বোমাকে রেখেই হান বাড়ির ভিতরে যায়। আর এরপরই বোমার চিৎকার শুনে বাইরে এসে দেখে বোমা সেখানে নেই। তার মানে এই ফাঁকে কেউ বোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। পুলিশকে জানানো মাত্রই ডিটেকটিভ সেন তার টিম নিয়ে গোপনে বাড়িতে প্রবেশ করে। ঘটনাটি কিভাবে ঘটেছিল আর বোমা ঠিক কোথা থেকে কিডন্যাপ হয়েছে সেটা জানার জন্য তারা হানকে আবার ওই পার্কের মধ্যে পাঠায়। এরপর হান সেখানে বসে বিড়ি ফুঁকছিল। তখনই ফোন বেজে ওঠে। হান লক্ষ্য করে তার নিজের ফোন না, পাশে একটি পলিথিনের মধ্যে ফোন বাজছে। রিসিভ করতে কিডন্যাপার শুধু হানকে বলে, তোর নাতনি আমার কাছে। এদিকে হান ডিটেকটিভদের ইশারা করছে, কিন্তু কেউই তা খেয়াল করছে না। অন্য দৃশ্যে কিয়নকে দেখা যায় ওই রেস্টুরেন্টে এসেছে যেখানে গতকাল ওই কিডন্যাপার এসেছিল। কিয়ন রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে,
কিন্তু সে ওই কিডন্যাপারের চেহারা দেখতে পায়নি। তবে কিডন্যাপার যেখানে বসেছিল সেখানে তার ছাতাটা এখনও পড়ে আছে। কিয়ং ছাতাটা হাতে নিতেই দেখে ছাতার গায়ে একটি ব্যাংকের নাম লেখা। তার মানে এটা কোনো ব্যাংকের হবে। এদিকে কিডন্যাপার বোমার মাকে কল করে বলছিল, তুমি পুলিশকে জানিয়ে ঠিক করনি। বোমার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আমি কাউকে জানাইনি, ঘরে আমি একা আছি। কিডন্যাপার তখন বলে, কাল সকালের মধ্যে $50,000 রেডি রাখো। তবে বোমার মা জানতে চাচ্ছিল, আমার মেয়ে যে এখনও ভালো আছে আমি বুঝব কি করে। কিডন্যাপার কোনো উত্তর না দিয়ে কলটি কেটে দেয়। আর বোমার মাও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। আর ডিটেকটিভরাও তার বুকের কাটা দাগ দেখে বুঝতে পারে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। আবার বাইরে গিয়েও দেখা যায় হান সেখানে নেই, শুধু হানের ফোনটি পড়ে আছে। অন্যদিকে রেস্টুরেন্টে ওই ছাতাটি পেয়ে কিয়ং ব্যাংকে গিয়ে তথ্য নিয়ে জানতে পারে গত বছর ব্যাংকের কিছু ভিআইপি ক্লায়েন্টকে এই ছাতা গিফট করা হয়েছিল। এদিকে বোমার মা এখনও বেহুশ। এর মধ্যে কিডন্যাপার আবার কল করলে ডিটেকটিভরা ওই কলের লোকেশনও পেয়ে যায়। তবে সেখানে গিয়ে দেখে একটি পার্কের মধ্যে পে ফোন থেকে কল করা হয়েছে। ওই বুথের মধ্যে একটি সিগারেটের বাট পাওয়া যায়। তবে ফোন বুথের কোথাও কোনো প্রিন্ট নেই, মানে সব মুছে রেখে গেছে। তাই সিগারেটের ওই বাটটিকে ফরেন্সিক টেস্ট করতে ল্যাবে পাঠানো হয়। এদিকে ডিটেকটিভ কাং বলছিল, কিডন্যাপার যখন কল করল তখন শব্দ শুনে মনে হলো সে শহরের মধ্যে কোলাহলপূর্ণ কোনো জায়গাতে দাঁড়িয়ে কথা বলছে। অথচ এই পার্কটা তো একদমই নির্জন, এর আশেপাশে কোনো গাড়িও চলে না। এই বিষয়টা কাঙে সন্দেহ লাগছে। তবে কলার লোকেশন বলছে কিডন্যাপার ওই পার্কের পে ফোন থেকে কল করেছিল। ডিটেকটিভ শিনো কাংকে বলে, তুমি খোঁজ নিয়ে দেখো এমন কোনো কিডন্যাপিংয়ের ঘটনা আগেও ঘটেছিল কিনা। তাই কাং তথ্য নিতে চলে যায়। অন্যদিকে কিডন্যাপারকে দেখা যায় মেয়েটিকে একটি কাঠের বাক্সের মধ্যে তালা দিয়ে রেখেছে। মেয়েটি চিৎকার করছিল। এজন্য ব্রিজের নিচে নির্জন জায়গাতে নিয়ে কাপড় দিয়ে মেয়েটির মুখ বেঁধে আবারও মেয়েটিকে বাক্সের মধ্যে বন্দি করে রাখে। এদিকে কিয়ংকে দেখা যায় ব্যাংকের ওই কর্মচারীকে টাকা দিয়ে ওই সকল ভিআইপি ক্লায়েন্টের তথ্য বের করে নেয়, যাদেরকে তারা গত বছর ছাতা গিফট করেছিল। সিং চলে যায় বোমাদের বাড়িতে। রাতের বেলা ওই কিডন্যাপার বোমার মাকে কল করে আবার বলে, তোমার মেয়ে জীবিত আছে, সেই বোমা চেয়েছিলে তো? 3 মিনিটের মধ্যে তোমার বাড়ির সামনে একটি গার্বেজের ট্রাক আসবে। শোনা মাত্রই বোমার মা ফোন রেখে বাইরে বেরিয়ে আসে। আর আমরাও দেখতে পাই আজ থেকে 15 বছর আগে কিয়ংয়ের মেয়েকেও যখন কিডন্যাপ করা হয়েছিল ওই কিডন্যাপার কিয়ংকে ঠিক একই কথা বলেছিল। আর ওই সময় কিয়ং ওই গার্বেজের ট্রাক তল্লাশি করে খামের মধ্যে তার মেয়ের একটি ফটো পেয়েছিল, যেটা কিলার তুলে পাঠিয়েছিল। মানে মেয়ে যে এখনও জীবিত আছে তার প্রুফ এটি। এটা একটা পোলারয়েড ফটো, মানে ক্যামেরা থেকে ইনস্ট্যান্ট যে ফটোটা প্রিন্ট হয়ে বের হয়। বোমার পিছে একটি পুরাতন টিভি আর দেয়ালের ওয়ালপেপার দেখে বোঝা যাচ্ছে এটা কোনো বাড়ি থেকে তুলে পাঠিয়েছে। এর মধ্যে ডিটেকটিভ কাং তথ্য নিয়ে সিংকে জানায় 15 বছর আগে ঠিক এমন একটি কিডন্যাপের ঘটনা ঘটেছিল। ওই সময় কিডন্যাপার গার্বেজের ট্রাকের মধ্যে প্রুফ খুঁজতে বলেছিল। আর ওই সময় কিডন্যাপার মুক্তিপণের জন্য মিলিটারি ডাফল ব্যাগের মেথড ইউজ করেছিল। কয়েকদিন আগে এই কেসটি ক্লোজ হয়ে গেছে। শিন জানতে চায় মেয়েটির কী হয়েছিল। কাং জানায় কোনো একটি স্পটে মেয়েটির ডেড বডি পাওয়া গিয়েছিল। তবে কাং ওই কেসের ফিজিক্যাল কপি দেখতে তাদের এভিডেন্স রুমে যায়, কিন্তু সেখানে তল্লাশি করে বক্স ঠিকই পাওয়া যায় বক্সের মধ্যে কোনো ডকুমেন্টসই নেই। কারণ এখানে যে ডকুমেন্টস ছিল সবগুলোই তো সেই রাতে পুড়িয়ে দিয়েছিল। তবে এই বক্সের মধ্যে একটি পোস্টার পাওয়া যায়, যেটা ওই সময় ডিটেকটিভ কিডন্যাপারের একটি সম্ভাব্য স্কেচ তৈরি করে সব জায়গায় সার্কুলার করেছিল। আর ওই সার্কুলারে থাকা নম্বর দেখে কাং বুঝতে পারে ওই সময় এই কেসটি ডিটেকটিভ হ্যান্ডেল করেছে। আর সকাল হওয়া মাত্রই কাং হোর সাথে দেখা করে এবং হোকেও সব কিছু জানিয়ে বলে, ওই সময় তোমার কেসের সাথে এখনকার কেসের এত মিল, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। তার মানে ওই কিডন্যাপার আবার ফিরেছে। এরপরই আমরা দেখতে পাই ওই দিন বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ওই ডকুমেন্টসগুলো পুরোপুরি পোড়াতে পারেনি, তাই ডকুমেন্টসের কিছু অংশ এখনও রয়ে গেছে। ওই ডকুমেন্টসগুলো কাংকেও দেখায় এবং কাংকে জানায় ও মুক্তিপণের টাকার জন্য দুপুর 12টা বেছে নিয়েছিল। ইয়ংসান স্টেশনের প্ল্যাটফর্ম 5-এর কলাম নম্বর 4-এ একটি কালো রঙের ডাফল ব্যাগের মধ্যে টাকা রেখে দিতে বলেছিল। কিয়ংয়ের মেয়ের কেসে কিডন্যাপার এমনটাই বলেছিল। কথা মতো কিয়ং ওই টাকার ব্যাগটি সেখানেই রেখেছিল। তবে ডিটেকটিভের সদস্যরা চতুর্দিক থেকে ওই ব্যাগটার উপর নজর রাখছিল। কিন্তু এরপর যেটা ঘটে তারা কেউ কল্পনা করেনি। কারণ ট্রেনটি যখন এসে থামে তখন ট্রেন থেকে বহু মিলিটারি সদস্য নেমে আসে, যাদের প্রত্যেকের কাঁধেই একই রকম ডাফল ব্যাগ ছিল। কিডন্যাপাররা তখন এদের মধ্যে মিলিটারি ইউনিফর্মে টাকার ব্যাগটি এক্সচেঞ্জ করে নিয়ে গিয়েছিল। যদিও ওই সময় সবাইকে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু কিডন্যাপার যে ছিল
সে উল্টো দিক দিয়ে পালিয়ে গিয়েছিল। এর জন্য তারা আর কিডন্যাপারকে ধরতে পারেনি। এই সব ডিটেলস হো এবং তার টিমের লোক ছাড়া কেউই জানত না। তার মানে এখনকার কিডন্যাপিংটাও ওই কিডন্যাপারই করেছে। কাংয়ের কথা মানলাম, কিন্তু সেম ক্রাইম এত বছর পরে সে কেন করবে? হোর কথা, একবার এই ক্রাইম করে ও পুরোপুরি ক্লিন হয়ে গেছে, মানে কেস কিন্তু ক্লোজ হয়ে গেছে। এই জন্যই হয়তো নতুন করে এই কাজটি করেছে। সাথে সাথে কাং সিংকে কল করে সব কিছু বলে দেয় যে ওই সময় এই কেসে এই ঘটনাগুলো ঘটেছিল। আবার কিডন্যাপার তখন বোমার মাকে কল করে একই ইনস্ট্রাকশন দেয় যেগুলো কাং বলছে। দুটোই একদমই মিলে যাচ্ছে। তার মানে এটা শিওর ওই কিডন্যাপারের কাজ। আর আমরাও দেখতে পাই কিডন্যাপার মিলিটারি ড্রেস পরে কালো রঙের একটি ডাফল ব্যাগ নিয়ে স্টেশন থেকে একটু দূরে কার রেখে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে। এদিকে কিডন্যাপার ইনস্ট্রাকশন পাওয়া মাত্রই কাং ও হোকে নিয়ে বেরিয়ে পড়েছে। তবে যাওয়ার পথে কাং হোর কাছে জানতে চায় ওই দিন স্টেশনে যখন ও টাকা নিয়ে চলে গেল এরপর কি হয়েছিল। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। একে তো তারা কিডন্যাপারকে ধরতে পারেনি, তারপর আবার মুক্তিপণের টাকাও চলে গেছে। এই বিষয়টা নিয়ে তখন চিফ ডিটেকটিভ তাদের সবাইকে অনেক বকা দিয়েছিল, কারণ তারা সবাই ব্যর্থ হয়েছে। আবার কিডন্যাপারকে তারা ধরতে পারবে এমন কোনো ক্লু ছিল না। মিডিয়ায় জানাজানি হলে তাদেরই বদনাম হবে। এই জন্য চিফ ডিটেকটিভ সবাইকে অন গ্রাউন্ডে কাজে লাগাতে বলে যে কোনো মূল্যে টাকাসহ তাকে গ্রেপ্তার করতে হবে। তাই সবাই কাজে লেগে পড়ে। এদিকে হো লক্ষ্য করে যাদেরকে তারা কিয়ংয়ের বাড়িতে রেখে এসেছিল তারাও চলে এসেছে। শোনা মাত্রই হো কিয়ংয়ের বাড়িতে ছুটে যায় আর গিয়ে দেখে কিয়ং তখন কিডন্যাপারের সাথে কথা বলছে, আর পাশেই তাদের রেকর্ডারের মধ্যে সব রেকর্ড হচ্ছে। কিডন্যাপার বলছিল, তুমি আমার সাথে ট্রিক্স করেছ, না হলে তোমার মেয়ে আজ তোমার কাছে থাকতো। কিয়ং তাকে বোঝানোর চেষ্টা করে যে টাকাটা দিতেই তো আমি টাকা উইথড্র করেছিলাম, আমি তোমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করিনি। এদিকে কিডন্যাপার যখন কথা বলছিল কিয়ংয়ের মেয়ে তার ব্যাগ থেকে একটি পেন্সিল নিয়ে ওই বক্সের মধ্যে শুয়ে পড়ে। আর কিডন্যাপার কিয়ংকে বলে, তোমাকে আমি শেষ একটা সুযোগ দিতে পারি। কিডন্যাপার নতুন করে কিয়ংয়ের কাছে আবারও টাকা দাবি করে। কিডন্যাপার একটি কালো পলি নিয়ে কিয়ংকে কিয়ংচুন হাইওয়ের কাছে যেতে বলে, আর সেখান থেকে ফর্ক রোডে এসে কিউনের কারের ওডোমিটার 0 করে এখান থেকে 9.5 কিলোমিটার দূরে গিয়ে থামতে বলে। কিউন যখন ড্রাইভ করে যাচ্ছিল তখন ওই কিডন্যাপারও কিউনকে ফলো করে পিছে পিছে যাচ্ছিল। এদিকে ডিটেকটিভ হো সেটা জানতে পেরে তার টিমকে কল করে সেখানে আসতে বলে, কিন্তু তারা অন্য একটি টিপ পেয়ে পুরো টিম তখন মার্কেটে। এই জন্য কেউই এখানে আসতে পারছিল না, হো একাই যাচ্ছে। কিডন্যাপারের কথা মতো কিউন ঠিক 9.5 কিলোমিটার দূরে গিয়ে নদীর পাড়ে একটি বিলবোর্ডের সামনে গিয়ে দাঁড়ায়। কিডন্যাপার কিউনকে গাড়ির সব লাইট বন্ধ করে শুধুমাত্র ইগনিশন লাইট অন করে সাথে যে কালো পলিটি নিয়ে এসেছে নিজের মাথাটি ওই পলির মধ্যে ঢুকিয়ে রাখতে বলে, যাতে কিউন কিছু দেখতে না পায়। কিউন শুধু জানতে চাচ্ছিল, আমার মেয়েকে আমি পাবো তো? কিডন্যাপার শুধু বলেছিল, ট্রাস্ট মি। কথা মতো কিউন পলির মধ্যে মাথা ঢুকিয়ে মাথা নিচু করে রেখেছিল। আর এরপরে কিডন্যাপার তার চুরি করা কারটি নিয়ে কিউনকে ওভারটেক করে ওই পাহাড়ের উপর উঠেছিল। সিন চলে আসে প্রেজেন্টে। কাং জানতে চায় এরপর কি হয়েছিল। হো শুধু বলে এরপর কিডন্যাপার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে হোর কথায় বোঝা যাচ্ছে হো এর পরের গল্পটা শেয়ার করতে চাচ্ছে না। এর মধ্যে আমাদের কিউনকে দেখানো হয় কিউন একটি রেস্টুরেন্টে বসে ব্যাংক থেকে যে ভিআইপি ক্লায়েন্টদের তথ্য এনেছিল ওই সব ভিআইপি ক্লায়েন্টের তথ্য যাচাই করছে। তবে এখানে তাদের কন্ট্যাক্ট ডিটেলস নেই। এই জন্য কিউন ডিটেকটিভ হোকে কল করেছিল, কিন্তু হো কল পিক না করায় কিউন তাকে একটি ভয়েসমেল রেকর্ড করে পাঠিয়েছিল, যেখানে কিউন কয়েকজন ভিআইপি ক্লায়েন্টের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টস নম্বর দিয়ে তাদের কন্ট্যাক্ট ডিটেলস বের করে দিতে অনুরোধ করেছিল। আর আমরাও দেখেছিলাম হো যখন ওই দিন ডকুমেন্টসগুলো পড়াচ্ছিল ওই সময় সে এই মেসেজটি শুনেছিল। তার মানে কিউনের ঘটনাগুলো কয়েকদিন আগের। এদিকে কিডন্যাপার 12টার সময় যে স্টেশনে ডাফল ব্যাগ রাখতে বলেছে হো এবং কাং তার আগের স্টেশন থেকেই ট্রেনে উঠে পড়ে, কারণ তাদের ধারণা কিডন্যাপার আগেই উঠবে। এই জন্য তারা ট্রেনে উঠে তল্লাশি শুরু করে। তবে হোরা যে স্টেশনে উঠেছে আর যে স্টেশনে কিডন্যাপার ব্যাগ রাখতে বলেছে তার মধ্যে একটি স্টেশন পড়ে। ঠিক সেই স্টেশন থেকে ট্রেন ক্রস করার সময় সেখান থেকে মিলিটারি ড্রেস পরা একজন ব্যাগ নিয়ে ট্রেনে ওঠে। তার মানে এই সেই কিডন্যাপার, কারণ মিলিটারি লোকজন তো আগে উঠেছে, এখান থেকে তো ওঠার কথা নয়। আবার অন্যদিকে ডিটেকটিভ শিনরাও ডাফল ব্যাগের মধ্যে একটি ট্র্যাকার বসিয়ে রেখেছে যাতে কিডন্যাপারকে তারা ট্র্যাক করতে পারে। এর মধ্যে ট্রেন সেই কাঙ্ক্ষিত স্টেশনে এসে পড়ে। সাথে সাথে মিলিটারি সদস্যরা তাদের ব্যাগ নিয়ে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এতগুলো মিলিটারি সদস্যের মধ্যে ওই স্টেশন থেকে কে উঠেছিল হোরা এখন কিভাবে আইডেন্টিফাই করবে? টিমের অন্য সদস্যরা ওই ব্যাগের উপর নজর রাখছিল, কিন্তু এতগুলো মিলিটারি সদস্য একসাথে নেমে আসায় তারা ব্যাগটি স্পষ্ট দেখতে পারছিল না। ঠিক সেই সুযোগে কেউ একজন ব্যাগটি এক্সচেঞ্জ করে নিয়ে যায়।
তবে ট্র্যাকারের মাধ্যমে দেখা যাচ্ছিল ব্যাগটি সেখান থেকে মুভ করছে, এই জন্য সবাই ব্যাগের কাছে ছুটে আসছিল। আর অন্যদিকে হো কাংকে নিয়ে ট্রেনের উল্টো দিকে চলে যায়, কারণ আগেরবার কিডন্যাপার এদিক দিয়ে পালিয়েছিল, তাই হোর ধারণা সে নিশ্চয়ই এদিক দিয়ে আসবে। অন্যদিকে কিডন্যাপারের ডাফেল ব্যাগ থেকে ট্র্যাকারটি বের করে ফেলে, যে জন্য সে ব্যাগ নিয়ে মুভ করলেও তাকে আর লোকেট করা যাচ্ছিল না। কিন্তু হো অন্য প্ল্যাটফর্মে তাকে দৌড়াতে দেখে তার পিছু করে। তবে ওই কিডন্যাপার যখনই দেয়াল টপকে পালানোর চেষ্টা করবে, ঠিক তখনই হো আর কাং তাকে ধরে ফেলে। কিন্তু ধরার পর তারা যেটা দেখতে পায় তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কারণ এ তো অন্য কেউ না, এ তো হানচল নিজেই, মানে বোমার নানা। তাহলে কি টাকার জন্য নিজ নানাই তার নাতনিকে কিডন্যাপ করেছিল? তবে হানকে জিজ্ঞাসাবাদ করলে হান জানায় ওই দিন পার্কে থাকা অবস্থায় কিডন্যাপার তাকে কল করে এখান থেকে দূরে জঙ্গলের মধ্যে একটি বাড়ির কাছে যেতে বলেছিল। হান সেখানে যেতেই কিডন্যাপার হানকে কারের মধ্যে ফোন রেখে ওই বাড়ির মধ্যে ঢুকতে বলে। তবে হান যখন ওই গ্যারেজের সামনে যায় তখন ভিতর থেকে বোবার চিৎকারের আওয়াজ আসছিল। বোমা নানা নানা বলে চিৎকার করছিল, এই জন্য হান ভিতরে ঢুকে, আর ঢুকেই দেখে বোমার ভয়েস রেকর্ডিং প্লে করে রাখা হয়েছে। তবে হান বের হওয়ার আগেই কেউ একজন বাইরে থেকে তাকে আটকে দেয়, আর এর অনেক সময় পর আবার খুলেও দেয়। হানও বাইরে এসে দেখে তার কার এবং ফোন এখানেই আছে। তবে কিডন্যাপার কারের মধ্যে একটি নোট রেখে গেছে, মূলত এটা কিডন্যাপারের একটি ইনস্ট্রাকশন, সাথে মিলিটারি ইউনিফর্মও। সে হানকে ওই ইউনিফর্ম পরে 11:30 ওই স্টেশন থেকে ট্রেনে উঠতে বলেছে। হান যদি 1 মিনিটও লেট করে তাহলে বোমাকে মেরে ফেলবে। এমনকি বোমা যে জীবিত আছে তার প্রমাণ হিসেবে হানের ফোনে বোমার একটি ভিডিও পাঠিয়েছিল। এই ঘটনার কথা বলে হান সবার কাছে হাত জোর করে বলছিল, দয়া করে আমার নাতনিকে বাঁচান। অবশ্য সিনের কথা, আপনার ফোনে যদি ওই কিডন্যাপার ইনস্ট্রাকশন পাঠাবে বা বোমার ভিডিও পাঠাবে তাহলে ফোন কোথায়? হান জানে কিডন্যাপার ইনস্ট্রাকশন মতো আমি ফোনটি নদীতে ফেলে দিয়েছিলাম। সে শুধু আমাকে বলেছিল ওইখান থেকে ব্যাগটি নিয়ে দেয়াল পার করে দিতে পারলেই দেয়ালের অন্য পাশে বোমাকে সে রেখে যাবে। তাই কিডন্যাপারের ইনস্ট্রাকশন মতোই হান এই কাজ করেছে। কিন্তু ব্যাগটি ওই পাশে পাঠানোর আগেই হোরা তাকে ধরে ফেলে। সিনের কথা কিডন্যাপার আপনাকে বলল আর আপনি বিশ্বাস করে নিলেন? হান বলে, আমিও জিজ্ঞেস করেছিলাম, সে শুধু আমাকে বলেছে ট্রাস্ট মি। আর এটা শুনেই হোর একটু সন্দেহ হয়, কারণ আগের বড় কিডন্যাপার ঠিক একই কথা বলেছিল। কিন্তু হানের কথা কেউ বিশ্বাস করছে না। আবার কাং হানের সাথে স্মোক করছিল। আর এরপরই হান যখন সিগারেটের বাটটি রাখে ওই বাট দেখেই সিনের সন্দেহ হয়, কারণ ঠিক একই প্যাটার্নের বাট তারা পার্কে থাকা ওই পে ফোন বুথের মধ্যে পেয়েছিল। এই জন্য তারা হানের বাড়ি তল্লাশি করে। আর বাড়ি তল্লাশি করতে গিয়ে দেখা যায় এই সেই জায়গা যেখান থেকে বোমার ফটোটি তুলে পাঠানো হয়েছে, সেম টিভি, সেম ব্যাকগ্রাউন্ড। এরপর কাং বোমার মায়ের সাথে কথা বলে, কারণ বোমা কিডন্যাপ হয়েছিল সকাল 10টায়, কিন্তু বোমার মা পুলিশকে জানিয়েছিল তার 5 ঘন্টা পর। এত দেরিতে জানানোর কারণ জানতে চাইলে বোমার মা বলে হানি তাকে বলেছিল পুলিশকে জানালে ঝামেলা আরও বাড়তে পারে, কারণ কিডন্যাপার নিশ্চয়ই কল করবে, আর কিডন্যাপার ডিমান্ড পূরণ করতে পারলেই বোমাকে তারা সেফলি নিয়ে আসতে পারবে। এতে করে কাংদের আরও সন্দেহ হয় যে টাকার জন্য হয়তোবা হান এই কাজটি করতে পারে। এমনকি তারা এটাও জানতে পারে হান কিছুদিন আগে নতুন একটি ব্যবসা শুরু করার জন্য বোমার বাবা যে ব্যাংকে চাকরি করে সেখানে একটি বড় লোনের অ্যাপ্লাই করেছিল, কিন্তু বারবার অ্যাপ্লাই করার পরও তার লোন আবেদন রিজেক্ট হয়ে যায়। সেজন্য বদলা নিতে হয়তোবা এই কাজটি সে করেছে। আবার ওই ফোন বুথের মধ্যে যে সিগারেটের বাট পাওয়া গেছে তার ডিএনএ হানের ডিএনএর সাথে একদমই ম্যাচ করে গেছে। এমনকি ওইখানে যাওয়ার সময় একটি টোলগেট পড়ে, সেখানে সিসিটিভি ফুটেজেও হানের কার্ড দেখা গেছে। কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের কাছে এত এভিডেন্স থাকার পরও হান বারবারই বলছে সে বোমাকে কিডন্যাপ করেনি, অন্য কেউ করেছে। উল্টো সে বোমাকে বাঁচানোর জন্য অনুরোধ করছে, কিন্তু কেউই হানকে বিশ্বাস করছে না। কিন্তু হো সবকিছু পর্যবেক্ষণ করে কাংকে বলছিল ও জানে যে টোলগেটে সিসিটিভিতে ওর কার্ড দেখা যাবে, তাহলে কেন সে ইচ্ছা করে সেখানে যাবে? দ্বিতীয়ত পেফোন বুথের মধ্যে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে শুধুমাত্র একটা সিগারেটের বাট কেন ফেলে গেল? এমনকি ও যে জায়গার কথা বলেছিল, মানে হানকে যে জায়গায় আটকে রাখার কথা বলেছে, পুলিশ তো সেখানেও তদন্ত করে দেখেনি। কাংয়ের কথা তুমি কি প্রমাণ করতে চাচ্ছ সেটা বলো। হো তখন কাংকে বোঝায় সে যদি হ্যান্ডগ্লাভস পরা থাকতো, ফোন বুথে থাকা যে ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে না রাখতো, তাহলে ওখানে থাকা প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের জন্য সাসপেক্ট হতো। তখন আমাদের তদন্তটা আরও ধীর গতিতে হতো। সেটা জেনে বুঝে সে কেন সবগুলো ফিঙ্গারপ্রিন্ট মুছে শুধুমাত্র হানের ব্যবহৃত সিগারেটের ওই বাটটি ওখানে ফেলে যাবে? আবার এমনও তো হতে পারে হানকে সে কল করে ওই জায়গায় নিয়ে আটকে রেখে হানের অনুপস্থিতিতে হানের বাড়িতে গিয়ে বোমার ফটো তুলে পাঠিয়েছে, যাতে সন্দেহটা হানের দিকেই যায়। আর 15 বছর আগে যে মেথডে কিডন্যাপার ওই টাকার ব্যাগ নিয়েছিল, হানকে দিয়ে ঠিক একই মেথডে কাজ করিয়েছে।
আবার হান তো টাকার ব্যাগ ওই পারে ফেলার চেষ্টাও করেছিল। হয়তো কিডন্যাপারের প্ল্যান ছিল হান ওই পাশে টাকার ব্যাগ ফেলতেই আমরা এদিকে হানকে ধরে ফেলব আর সে টাকা নিয়ে পালিয়ে যাবে। তবে কাং ধারণা করছে কাংয়ের হ্যান্ডকাপ দিয়ে যেহেতু হানকে ধরা হয়েছে তাই পুরো ক্রেডিটটা কাং পাবে। এই জন্য হয়তো বা হো কাংকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। অন্য দৃশ্যে কিউনকে দেখা যায় ব্যাংক থেকে যে ভিআইপি ক্লায়েন্টদের লিডস পেয়েছিল তার ভিতর থেকে একজনের বাড়িতে তথ্য নিতে এসেছে। তবে যার বাড়িতে সে এসেছে সে বাড়িতে নেই। দরজা খোলা থাকায় কিউন ঘরের মধ্যে ঢোকে। ভিতরে ঢুকে কিউন একটি অ্যালবাম দেখতে পায় আর ওই অ্যালবাম খুলতেই ওই ব্যক্তির সাথে তার মেয়ের বেশ কিছু ফটো দেখা যায়, যেখানে দেখা যাচ্ছে যে বছর কিউনের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল কিডন্যাপের আগে তার মেয়ে হসপিটালে ভর্তি ছিল। এমনকি কিডন্যাপের পর মানে কিউনের মেয়ের মৃত্যুর পর তার মেয়ের সার্জারি করানো হয়েছিল। কিউন 1997 সালের ওই ব্যক্তির ফটোর সাথে তার কাছে থাকা সম্ভব স্কেচের একটি মিলও খুঁজে পায়। এদিকে সেই কালো রঙের কারটি বাড়ির সামনে এসে থামে, তার মানে এই সেই কিডন্যাপার। আবার কিউনের চোখ পড়ে ক্যালেন্ডারের দিকে। ক্যালেন্ডারের পাতাটি উল্টানো ছিল। কিউন পাতাটি নামিয়ে দেখে এই পাতার মধ্যে 19 তারিখ রেড মার্ক করা এবং এর আগে যে ডেটগুলো ছিল প্রত্যেকটি ক্রস মার্ক করা। এটা দেখে কিউন চমকে ওঠে, কারণ ওই 19 তারিখেই কিউনের মেয়ের খুনের কেসটির স্ট্যাটাস অফ লিমিটেশন শেষ হয়েছিল। তার মানে ওই কিডন্যাপার 19 তারিখ পর্যন্ত এখানে আত্মগোপনে থেকে তারপরে সে বের হয়েছে। অন্যদিকে হান যে জায়গার কথা বলেছিল সেই জায়গার সত্যতা প্রমাণ করতে ডিটেকটিভ হো সেই জায়গাতে যায় এবং ওই জায়গায় তল্লাশি করে সে বুঝতে পারে হান সত্যি বলেছে। আর এখানে ভাঙা ওই টেপটি পেয়ে হো ওই টেপটিকে ইন্টারন্যাশনাল অডিও অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যায়। টেপটা অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে। তারপর টেপটি প্লে করে দেখা যায় বোমা বারবার নানা নানা বলে ডাকছে। তবে অ্যানালিস্ট লক্ষ্য করে নানা এবং নানার মাঝে একটি গ্যাপ আছে আর ওই গ্যাপে কিছু ওয়েব ফর্ম দেখা যাচ্ছে। তার মানে দুই গ্যাপের মধ্যেও কিছু একটা আছে, যেটা ভালো করে অ্যানালাইজ করলে বোঝা যায় কেউ বোমার কানে কানে বলছে বলো নানা। আর এর দ্বারাই হো বুঝতে পারে এটা সেই কিডন্যাপার যাকে সে এত বছর যাবৎ খুঁজছে। আর এই এভিডেন্সটা পাওয়া মাত্রই হো দ্রুত অফিসে গিয়ে শিনকেও জানায় যে হান কিডন্যাপার না, কিডন্যাপ অন্য কেউ করেছে আর সে হানকে ফ্রেম করার জন্য এই প্ল্যানটি করেছিল। কিন্তু হোর কথা কেউ বিশ্বাস করছে না। হো ওই অডিও টেপটি দিলে শিন টেপটি ডাস্টবিনে ফেলে দেয়। মানে শিনরা মনে করছে 15 বছর কাজ করেও হো এই কেসটিকে সমাধান করতে না পেরে সিমিলিয়ার কেস দেখে আবার নতুন করে নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। এই জন্য শিন তার কেসের মধ্যে হোকে নাক গলাতে দিতে চাচ্ছে না। হো বারবারই বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেউ তার কথা শুনছে না। তবে হোর কথা ওই যদি ওর নাতনিকে কিডন্যাপ করবে ওর নাতনি কোথায়? অবশ্য কাংরা ধারণা করছে হয়তো নাতনিকে খুন করে কোথাও পুঁতে রেখেছে, কারণ ওর হয়তো প্ল্যান ছিল যে 15 বছর পর কেসটি এমনিতে ক্লোজ হয়ে যাবে। হো তখন একটু বেশি উত্তেজিত হয়ে যায়। এই জন্য শিন একসময় হোকে ভয়েস অ্যানালাইজ রিপোর্ট দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পে ফোন বুথ থেকে যে কল করেছিল ওই রেকর্ডিং ভয়েসের সাথে একদম মিলে যাচ্ছে। কিন্তু হো এখনও ধারণা করছে কাংরাই হয়তোবা হানকে অ্যাকিউজ দেখাতে এই অডিওটি টেম্পার করেছে। এই জন্য হো এখানের রেকর্ডিংটি নিয়ে আবারও সেই অ্যানালাইজ সেন্টারে যায়। তবে দুনো নামে এখানের অ্যানালিস্ট ওই ভয়েসটি অ্যানালাইজ করে বুঝতে পারে এই রেকর্ডিং কপিটি হয়তো অরিজিনাল না, কারণ এই ক্লিপের মধ্যে অনেক বেশি নয়েজ রয়েছে। বোমার মাকে যখন কল করা হয়েছিল বোমার মায়ের কথা একদম ক্লিয়ার, কিন্তু পরবর্তীতে যখন কিডন্যাপার কথা বলেছে তখনই নয়েজগুলো আসছিল। এমনকি নির্দিষ্ট একটু জায়গায় একটু বেশি ওয়েভফর্ম দেখা যাচ্ছে, যেটা সাধারণত হওয়ার কথা নয়। মানে ভয়েসকে ডিস্টর্ট করতে যদি কোনো ফিল্টারও ব্যবহার করে তারপরে এত খারাপ কোয়ালিটি হওয়ার কথা নয়। তবে দুনো হোর কাছে জানতে চায় তুমি আসলে কি চাচ্ছ। হো মূলত জানতে চাচ্ছে ওই বাড়িতে হো যে টেপটি পেয়েছে ওই টেপে থাকা অডিওর মধ্যে 15 বছর আগে কিডন্যাপারের ভয়েসের কোনো অংশ আছে কিনা বা দুটি ভয়েসের মধ্যে কোনো মিল পাওয়া যায় কিনা। দুনোর কথা 15 বছর আগে যে অডিও ক্লিপটি ছিল সেটা কোথায় রেখেছে এটা খুঁজে পাওয়া দুষ্কর। এর জন্য সে 3000 টাকা দাবি করে। তবে হো এখানে একটি চালাকি করে, হো টাকা না দিয়ে উল্টো দুনোকে ব্ল্যাকমেইল করে, কারণ দুনো একদিন তার সাথে বাড়ি গিয়ে কিছু মেয়ের সাথে ফটো তুলেছিল। হো দুনোকে বলে যদি তুমি আমার কাজ না করে দাও তাহলে তোমার ওয়াইফকে এই ফটো পাঠাতে আমার সময় লাগবে না। এই জন্য দুনো বাধ্য হয়ে 15 বছর আগের ওই ভয়েস ক্লিপটি খুঁজে বের করে এবং ভালো করে অ্যানালাইজ করে হোকে বলে বোমার নানা নানা বলার যে অডিও টেপটি পাওয়া গিয়েছে ওই অডিও ক্লিপের মধ্যে কিডন্যাপার যে বোমাকে কানে কানে ইনস্ট্রাকশন দিচ্ছিল ওই ভয়েসের সাথে 15 বছর আগের ওই অডিওর সাথে ম্যাচ করিয়ে দেখা গেছে ওই সময়ের কিডন্যাপারের সাথে এই ভয়েস মিলেনি, মিলেছে ওই সময়ের ভিকটিমের সাথে, তার মানে কিয়ংয়ের সাথে। আমি আবারও বলছি
কিয়ংয়ের ভয়েসের সাথে এখন যে অডিও টেপটি পাওয়া গিয়েছে সেই অডিও টেপের ভয়েস একদম মিলে গেছে। এমনকি পে ফোন বুথের যে রেকর্ডিংটি পাওয়া গিয়েছে ওই রেকর্ডিংয়ের মাঝখানে যে একটি বড় ওয়েব ফর্ম পাওয়া গিয়েছিল সেখানে একটি ক্লিকের শব্দ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে প্লাস্টিকের কোনো একটি জিনিস ক্লিক করা হচ্ছে। সব থেকে মজার বিষয় হলো 15 বছর আগে যে অডিও ক্লিপটি পাওয়া গিয়েছিল এখন ওই পে ফোন বুথের যে অডিও ক্লিপটি পাওয়া গিয়েছে দুটোই একদম ম্যাচ করেছে, টাইম ফ্রেম, স্পিড, সব কিছু। তার মানে দাঁড়াচ্ছে 15 বছর আগে কিডন্যাপারের যে রেকর্ডিংটি ছিল সেটা 15 বছর পরে সে এই কেসে ব্যবহার করা হয়েছে। মানে অন্য কেউ কিডন্যাপারের অরিজিনাল ভয়েসটি ব্যবহার করেছে। কিন্তু হো এটাই বুঝতে পারছে না এই রেকর্ডিংটি কে ব্যবহার করবে। এটা তো পুলিশের এভিডেন্স ছিল। তখন হোর মনে পড়ে তারা যেদিন কিয়ংয়ের বাড়িতে গিয়েছিল ডিটেকটিভ চৈ তখন একটি টেপ প্লে করেছিল, আর ওই টেপটি মূলত কিডন্যাপারের সাথে কিয়ংয়ের কথোপকথনের রেকর্ডিং ছিল। তার মানে কিয়ং ওই রেকর্ডিংটি ব্যবহার করেছে। হোর সামনে এখন সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। হো স্পষ্টই বুঝতে পারছে কিয়ং বোমাকে কিডন্যাপ করার পর বোমাকে দিয়ে রেকর্ডিং করিয়েছিল। এরপর হানকে কল করে ওই বাড়িতে নিয়ে আটকে রেখে হানের কার নিয়ে ওই টোল প্লাজা ক্রস করে হানের বাড়িতে গিয়ে বোমার ফটো তুলে পাঠিয়েছিল যাতে সন্দেহটা হানের উপরে যায়। আবার হোর ওই ভয়েস মেইলটার কথা মনে পড়ে যেটা কেস ক্লোজ হওয়ার পরদিন রাতে কিয়ং তাকে পাঠিয়েছিল। ওই সময় হো পুরো মেসেজটি শোনেনি। তবে হো ওই পুরাতন মেইলটি ওপেন করে দেখে কিয়ং ওই সময় যে সকল ব্যক্তির ব্যাংক ডিটেল বলেছিল তার মধ্যে হানচলও ছিল। আর এরপরই আমরা দেখতে পাই আসল কাহিনী। কিয়ং যেদিন হানচলের বাড়িতে গিয়ে ওই তথ্য জানতে পেরেছিল যে হানচলে তার মেয়েকে কিডন্যাপ করেছিল, ওই সময় হানচল তার ঘরের সামনে বসেছিল। কিয়ং একটি ছুরি নিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে একটি কার আসে। কিয়ং উকি দিয়ে দেখে হানচলের মেয়ে আর তার নাতনি এসেছে। চল তখন তার মেয়ে এবং নাতনিকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিল। যে হান কিয়ংয়ের মেয়েকে খুন করেছে সে চোখের সামনে তার মেয়ে এবং নাতনিকে নিয়ে এত হাসি, এত ঠাট্টা, এত আনন্দ করছে কিয়ং কিছুতেই মানতে পারছিল না। তবে কিয়ং সেদিন পিছের দরজা দিয়ে পালিয়ে আসে, আর এরপরে প্ল্যান করে কিয়ং বোমাকে কিডন্যাপ করেছিল। আর এই সব কিছু বোঝার পর হোক কিয়নের ফোন লোকেশন ট্র্যাক করিয়ে কিয়নের কাছে পৌঁছে যায়, আর গিয়ে দেখে বোমা কিয়নের কাছেই। কিয়নও সব কিছু স্বীকার করে এবং বলে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ওর কথা তাই বলে আপনি এই কাজটি করবেন? কিয়নের কথা আমি ওকে যখন হাসতে দেখেছি আমি সহ্য করতে পারিনি। আমার মেয়েটি মারা যাওয়ার পর আমি কিভাবে এতদিন কষ্ট নিয়ে বেঁচেছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। তাই যে কষ্ট ওরা আমাকে দিয়েছে আমি ওদের সেই কষ্টটাই দিতে চেয়েছি। মেয়েকে হারিয়ে এই 15 বছর আমি কত কষ্টে পার করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। তবে হোর কথা এখন তো শেষ করার সময় হয়েছে। এরপর হো বোমাকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু কিয়ন বোমাকে দিতে চাচ্ছে না। কিয়ন মূলত বোমাকে আর কিছুদিন তার কাছে রাখতে চাইছে। মানে কিয়নের ইচ্ছা কোর্টে যখন হান অপরাধী প্রমাণিত হয়ে জেলে চলে যাবে তারপরে সে বোমাকে পৌঁছে দিবে, তার আগে নয়। কিয়ন হোর কাছে হাত জোর করে অনুরোধ করে, কিন্তু তারপরে কিয়ন বোমাকে নিয়ে যায়। আর এখান থেকে ফিরেই হো হানের সাথে দেখা করে এবং হানের কাছে 15 বছর আগে ওই কিডন্যাপিংয়ের বিষয়টি জানতে চায়। তবে হান প্রথমে অস্বীকার করলেও হো হানকে ওই স্কেচের কপিটি দেখায়। ওই রাতে সেই ফুড ডেলিভারি বয় হানকে গাড়ি চুরি করতে দেখেছিল, আর তার স্টেটমেন্ট মতোই তারা সম্ভাব্য এই স্কেচটি তৈরি করেছিল। আর এখানে হোর কথায় আমরা এটাও জানতে পারি ওই সময় হানের মেয়ে মানে বোমার মার হার্টের ডিফেক্ট ধরা পড়েছিল। হানের মেয়ের অপারেশনের জন্য হানের কাছে টাকা ছিল না। এই জন্য মূলত হান ওই সময় মেয়ের অপারেশন টাকা জোগাড় করতেই হান ওই সময় কিয়নের মেয়েকে কিডন্যাপ করেছিল। মুক্তিপণের টাকা দিয়ে নিজের মেয়ের সার্জারি করে তার জীবনটিকে বাঁচিয়েছে, আর ওই একই দিনে কিয়ন তার মেয়েকেও হারিয়েছিল। আর এতদিন পর্যন্ত হান আত্মগোপনে ছিল। যখন এই কেসের স্ট্যাটাস অফ লিমিটেশন শেষ হয়ে যায়, মানে কেসটি বন্ধ হয়ে যায়, তারপরে সে তার মেয়ের বাড়িতে গিয়েছে, তার আগে নয়। আর এখানে আমরা জানতে পারি ওই রাতে এক্স্যাক্টলি কী ঘটেছিল। হানের কথা মতো কিয়ন পলিথিনে মাথা ঢুকিয়ে রাখায় হান কিয়নের গাড়ি ওভারটেক করে পাহাড়ি রাস্তা ধরে ওই পয়েন্টে গিয়ে কিয়নের মেয়েকে বের করেছিল। আর কিয়নের মেয়েও হানের থেকে বাঁচার জন্য তার পেন্সিল দিয়ে হানের মাথায় আঘাত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। হানও তার পিছু করে, আর খুঁজতে খুঁজতে হান একসময় কিয়নের মেয়েকে পেয়েও যায়। তবে মেয়েটি যখনই হানের হাত থেকে আবারও বাঁচার চেষ্টা করে ঠিক তখনই পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। ঠিক তখনই হো কিয়নের গাড়ি ওভারটেক করে সামনে যেতেই কিয়নের মেয়েটা ঠিক হানের গাড়ির সামনে এসে পড়ে, আর সাথে সাথে তার মৃত্যু হয়। শব্দ পেয়ে কিয়ন কার থেকে নেমে এসে দেখে রাস্তার মধ্যে তার মেয়েটির নিথর দেহ পড়ে আছে। কার উল্টে হো তখন আহত। তবে হো স্পষ্টই দেখেছিল হান কিভাবে কিয়নের কারের ভিতর থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে ওই দিন
হানের চেহারা স্পষ্ট দেখতে পাইনি। এটাই ছিল মূলত ওই রাতের রহস্য। কিন্তু হানের কথা, আমি ওই মেয়েকে কিডন্যাপ করেছিলাম এটা ঠিক, মুক্তিপূর্ণ টাকা দিয়ে আমার মেয়ের অপারেশন করে তার জীবন বাঁচিয়েছি এটা আমি স্বীকার করছি, কিন্তু ওই মেয়েটিকে আমি খুন করিনি। অ্যাক্সিডেন্টালি ওই মেয়েটি মারা গিয়েছিল। হানের কথা কিউনও পারত মুক্তিপূর্ণের টাকা নিয়ে আমার নাতনিকে ছেড়ে দিতে, তাহলে তো সমান হয়ে যেত। কিন্তু কিউন যেটা হারিয়েছে হান সেটা কিভাবে বুঝবে? হো তখন হানকে বোমার কথা বলে, যে বোমা হোর কাছে আছে। হো হানকে একটি ডিল অফার করে, আর ডিলটি হচ্ছে হো বোমাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিবে যদি হান কিউনের মেয়ের কিডন্যাপ এবং খুনের বিষয়টি স্বীকার করে স্টেটমেন্ট দেয়। হান তখন হোর এই প্রস্তাবে রাজি হয়ে তার স্টেটমেন্ট দিয়ে দেয়। আর এরপর হো হানকে কল করে জানায়, হানের সাথে আমি দেখা করেছি, ও সকল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, আর বোমাকে কোথায় রেখেছে সে লোকেশন আমাকে বলেছে। এরপর সকল তথ্য প্রমাণ এবং হোর দেয়া স্টেটমেন্টের ভিত্তিতে হোর 10 বছরের কারাদণ্ড হয়। আর হোকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল সেখান থেকে বোমাকে উদ্ধার করা হয়। এর ভিতর দিয়ে হো কিউংকে করা ওয়াদাটি পূরণ করল। আর এরপরে আমরা দেখতে পাই কিউং আবারও তার মেয়ের সমাধিস্থলে এসেছে। কিউং ওই গাছটিকে জড়িয়ে ধরে কাঁদছিল। আর এখানে আমরা দেখতে পাই কিউং তার মেয়ের খুনিকে শাস্তি দিতে নিজের পজিশন নিতে বোমাকে কিডন্যাপ করেছিল ঠিকই, কিন্তু নিজের কাছে নিজে অপরাধী সেজেছিল। কারণ সে তো একজন মা। মেয়ের কিডন্যাপের পর একজন মায়ের মনের অবস্থা কি হয় সেটা সে অনুভব করেছে। তবে কিউনের প্রতিশোধের এই মাস্টার প্ল্যানটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটি কথা, যদি আপনারা এই ধরনের এক্সপ্লেনেশন আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রতিনিয়তই টুইস্ট, সাসপেন্স এবং থ্রিলার ভরা মুভিগুলো আপনাদের জন্য খুঁজে নিয়ে আসব। তো সেটা ডিপেন্ড করছে আপনাদের কমেন্টের উপর। তো দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।